প্রতিদিনের মতন মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম। ডাক্তারের পরামর্শ, এই বয়সে রোজ ভোরবেলায় অন্তত 1 ঘন্টা হাঁটলে হার্টের অবস্থা ভালো থাকে। আঁকা বাঁকা গলিতে হাঁটতে হাঁটতে বড় রাস্তায়, তারপর কিছুটা হাঁটলেই একটা পার্ক। বার 2-3 পার্কটা চক্কর দিয়ে আমি বেঞ্চে বসে কিছুক্ষণ জিরিয়ে নিই, তারপর ধীরে সুস্থে বাড়ি ফিরি। আজও পার্কে চক্কর দিয়ে জিরিয়ে নেবার জন্য একটা বেঞ্চে বসলাম। সব দিন অবশ্য বেঞ্চ খালি পাওয়া যায় না। না, আজ পুরো বেঞ্চটা একেবারে খালি। আমি ঘড়ি দেখলাম, 6টা বেজে গেছে। আজ একটু বেশি হাঁটা হয়ে গেছে হয়তো, তাই ক্লান্তিটা যাচ্ছে না যেন। আরো মিনিট 10 বসা যাক। একটু পরে এক ভদ্রলোক এসে বেঞ্চটার অন্য প্রান্তে বসলেন। এক মাথা সাদা চুল, পাকানো গোঁফ, পরনে গিলে করা আদির পাঞ্জাবি আর ধাক্কাপার ধুতি, পায়ে চকচকে পামশু, হাতে একটা কালো ছড়ি। তাকে দেখে বেশ শৌখিনী মনে হচ্ছিল। তাছাড়া মিষ্টি একটা সুগন্ধও টের পাচ্ছিলাম আমি। এই বয়সে সেন্ট মেখে মর্নিং ওয়াক করতে বেরিয়েছেন ভদ্রলোক। আমার মনে মনে হাসি পেল, আর চোখে ভদ্রলোককে লক্ষ্য করতে থাকলাম। এইবার ভদ্রলোক পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট আর লাইটার বার করলেন, তারপর সিগারেট ধরালেন। কিছুক্ষণ পরে হঠাৎ সিগারেটটা জুতোর তলায় ঘষটে নিভিয়ে ভদ্রলোক উঠে দাঁড়ালেন এবং হন্তর্দন্ত হয়ে হাঁটতে শুরু করলেন। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। ভদ্রলোক পার্কের গেট গলিয়ে বড় রাস্তার ফুটপাতে পৌঁছালেন। সেই সময় আমার চোখে পড়ল ওর কালো ছড়িটা। সঙ্গে সঙ্গে আমি ছড়িটা তুলে নিয়ে চেঁচিয়ে উঠলাম, আরে আপনার ছড়িটা ফেলে যাচ্ছেন যে! ভদ্রলোক যেন শুনতেই পেলেন না। ফুটপাতের ওপারই বাস স্টপ। প্রায় খালি একটা বাস এসে গেল এবং উনি তাতে উঠে গেলেন। বাসটা তক্ষুনি গর্জন করতে করতে জোরে চলে গেল। আমি ছড়িটা হাতে নিয়ে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকলাম। কালো ছড়িটা ওই ভদ্রলোকের মতোই শৌখিন বলা যায়। হাতলওয়ালা ছড়ি, হাতলে রূপলি নকশা আছে, বাকি অংশটা মসৃণ। আমি অগত্যা ছড়িটা নিয়ে বাড়ি ফিরলাম। কাল মর্নিং ওয়াকে গিয়ে যদি ওনার দেখা পাই তাহলে এটা ফেরত দিয়ে দেব, আর কাল যদি দেখা না পাই পরশুও ছড়িটা নিয়ে যাব। যতদিন না ওনার দেখা পাই ততদিন এটা সঙ্গে নিয়েই মর্নিং ওয়াকে বেরোবো। তুমিও কি অ্যানিমেশন শিখে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চাও? তাহলে তোমার জন্যই পিনজিরা অ্যানিমেশন নিয়ে এসেছে 2D অ্যানিমেশন মাস্টার কোর্স। হ্যাঁ, অ্যানিমেশন শিখবার এটাই সুবর্ণ সুযোগ। 1 জুলাই থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে, অনলাইন ক্লাস। তাই ঘরে বসেই পিনজিরা অ্যানিমেশনের এক্সপার্টদের থেকে শেখো অ্যানিমেশনের A to Z, আর অ্যানিমেটর হিসেবে গড়ে তোলো উজ্জ্বল ভবিষ্যৎ। ভর্তি হতে বা বিস্তারিত জানতে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এক্ষুনি যোগাযোগ করো। মনে রেখো, আসন সংখ্যা সীমিত, তাই আজই অ্যাডমিশন নিয়ে নাও। সেদিন রাতে কি একটা অদ্ভুত শব্দে ঘুমটা ভেঙে গেল। তারপরে একটা ঝাঝালো মিষ্টি গন্ধ টের পেলাম। প্রথমে ভাবলাম মনের ভুল, পরে বুঝলাম না, মনের ভুল তো নয়। ঘরের ভেতরটা সত্যিই সুগন্ধে ম ম করছে। আজ ভোরবেলা পার্কের সেই ভদ্রলোকের কথা মনে পড়ে গেল। ঠিক এই গন্ধটাই তখন টের পেয়েছিলাম, কিন্তু সেই সুগন্ধ এই ঘরের ভেতরে কেন? আমি চমকে উঠে সুইচ টিপে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দিলাম। তারপর বিছানা থেকে নেমে টিউব লাইটটাও জ্বালিয়ে দিলাম। ঘরে আমি ছাড়া দ্বিতীয় কোনো মানুষ নেই, থাকবেই বা কেমন করে? মশার জন্য মাথার দিকের 2টো জানলা সন্ধ্যের আগেই আমি বন্ধ করে দিই। পায়ের দিকে অর্থাৎ বাড়ির ভেতর দিকে 2টো জানলার মধ্যে একটা বন্ধ করি, অন্যটা শুধু খোলা থাকে। পাশের ঘরে যাবার দরজা এবং বারান্দায় যাওয়ার দরজা ভেতর থেকে বন্ধ আছে। তাহলে সুগন্ধটা কি ভেতরের বারান্দা থেকে আসছে? সেই খোলা জানলার দিকে পা বাড়াতে গিয়ে আমার হঠাৎ চোখ পড়ল
দেওয়ালের ব্রাকেটে হাতল থেকে আটকে সেই কালো ছড়িটা ঝুলিয়ে রেখেছিলাম, কিন্তু সেটা নেই। অমনি আমার বুকটা ধড়াস করে উঠল। ছড়িটা গেল কোথায়? অবশ্য অত ভীতু মানুষ আমি নই। রেলের চাকরি থেকে রিটায়ার করার পর এই পৈতৃক একতলা বাড়িতে বসবাস করছি। যখন আমি চাকরি করতাম তখন আমার এক বিধবা দিদি এই বাড়িতে তার একমাত্র ছেলে নকুলকে দিয়ে থাকতে আসতেন। আমি রিটায়ার করবার আগেই নকুলকে রেলে একটা চাকরি জুটিয়ে দিয়েছিলাম। এতদিনে নকুল কোয়ার্টার পেয়ে তার মাকে নিয়ে চলে গেছে। কাজেই এ বাড়িতে আমি একাই থাকি, নিজেই রান্না করে খাই। বরাবর আমি স্বাবলম্বী মানুষ। জীবনে কখনো ভূত প্রেত দেখিনি। ভূত প্রেত আছে না নেই তা নিয়ে কখনো মাথাও ঘামাইনি। অবশেষে এই বয়সে যে এমন একটা ভুতুড়ে ঘটনার মধ্যে পড়তে হবে আমাকে, তা কখনো কল্পনাও করিনি। মাথা ঠান্ডা রেখে আমি ঘটনাটা বুঝতে চাইলাম। এ তো একটা অদ্ভুত অবিশ্বাস্য ব্যাপার। ভোরবেলা পার্কে দেখা সেই ভদ্রলোক জলজ্যান্ত মানুষ, রহস্য যেটুকু ছিল সেটুকু তার আকস্মিক চলে যাওয়া নিয়ে। কিন্তু এখন রহস্যটা রীতিমতন ঘোরালো হয়ে উঠল যে। দেওয়ালের সুইচ টিপে টিউবলাইট বন্ধ করে আমি আবার বিছানায় ফিরে এলাম। আমি এখন মরিয়া। যা ঘটে ঘটুক, আমি কিচ্ছু গ্রাহ্য করব না। কিছুক্ষণ পরে হাত বাড়িয়ে টেবিল ল্যাম্পের সুইচটা অফ করলাম। সুগন্ধটা তখনও ঘরে ম ম করছে। সেই সুগন্ধে যেন কি এক মাদকতা আছে। মাদকাচ্ছন্ন অবস্থায় ঘুমে তলিয়ে গেলাম কখন যেন। মোবাইলে অ্যালার্ম দেওয়া থাকে। ভোর 5টায় সেই অ্যালার্ম বাজলে আমার ঘুম ভেঙে গেল। অভ্যেস মতো উঠে পড়লাম আমি। তারপরেই মনে পড়ে গেল রাতের সেই অদ্ভুত ঘটনার কথা। কিন্তু না, এখন ঘরে সেই সুগন্ধ আর নেই। আর কি আশ্চর্য, সেই কালো ছড়িটা ব্রাকেট থেকেই ঝুলছে। তাহলে কি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি আমি? কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারলাম না। প্রতিদিনের মতন মর্নিং ওয়াকে বেরিয়ে পড়লাম ছড়িটা হাতে নিয়ে। যথারীতি দরজায় তালা এঁটেই বেরোলাম। পার্কে পৌঁছে চারিদিকে লক্ষ্য করলাম, কিন্তু কোথাও সেই ভদ্রলোককে দেখতে পেলাম না। আজ 4 বার চক্কর দিয়ে সেই বেঞ্চটার কাছে এসে দেখলাম গাদাগাদি করে আমার বয়সী 6 জন বৃদ্ধ বসে আছে। আমি পার্কের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালাম। আজ বেশ ক্লান্ত হয়ে পড়েছি। আমি চারিদিকে তাকিয়ে কেবলই সেই ভদ্রলোককে খুঁজছিলাম, কিন্তু কোথাও তাকে দেখতে পেলাম না। অগত্যা ছড়িটা নিয়ে আজ একটু দেরি করেই বাড়িতে ফিরলাম। কালো ছড়িটা দেওয়ালে আটা ব্রাকেটে আগের দিনের মতোই ঝুলিয়ে দিলাম। এদিন রাত্রে আমি সতর্কভাবে জেগেই ছিলাম। টেবিল ল্যাম্পটা আজ ইচ্ছে করেই জেলে রেখেছিলাম। ক্রমে পাড়া নিঝুম হয়ে এলো। গলিতে রিক্সা চলাচলও বন্ধ হয়ে গেল এক সময়। আমার চোখের পাতা ঘুমে জড়িয়ে আসছিল, তবু আমি কষ্ট করে জেগেই থাকলাম। রেলের গার্ড ছিলাম এক সময়। ঘুম এলে মনের জোরে তাকে তাড়াতে পারি। কতক্ষণ পরে হঠাৎ একটা শব্দ হলো, ঠিক গত রাতে যেমনটা হয়েছিল। আজ জেগে আছি বলেই বুঝলাম উঁচু থেকে যেন কোনো হালকা জিনিস পড়ে যাওয়ার মতন শব্দটা। তারপরেই আচম্বিতে আমার নাকে ঝাঁঝিয়ে পড়ল সেই মাদকতাময় আশ্চর্য গন্ধটা। কয়েক মুহূর্তের জন্য অজানা আতঙ্কে আমার শরীর ভারী হয়ে উঠল। কিন্তু আজ আমি আরও মরিয়া। বিছানা থেকে নেমে আমি গর্জন করে উঠলাম, কে কে রে? তারপর টিউবলাইট জেলে ব্রাকেটের দিকে তাকালাম। অমনি ভীষণ চমকে উঠলাম আমি।
কালো ছড়িটা ব্রাকেট থেকে নিচে পড়ে গেছে। তাহলে এই শব্দটাই কাল রাতে আমার ঘুম ভাঙিয়েছিল এবং আজ রাতেও এই শব্দটাই আমি শুনেছি। ব্রাকেট থেকে ছড়ি পড়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। ফ্যানের বাতাসের ধাক্কায় হয়তো ছড়িটা দুলতে দুলতে পিছলে পড়ে গেছে। কিন্তু এই সুগন্ধটা। আমি ছড়িটা তুলে আবার ব্রাকেটে রাখার জন্য পা বাড়িয়েছি। সেই সময় অবিশ্বাস্য ঘটনাটা ঘটে গেল। ছড়িটা মেঝে থেকে শটান সোজা হলো, তারপর শূন্যে ভেসে খোলা জানালার গড়াদের ফাঁক দিয়ে ভেতরের বারান্দায় চলে গেল। এইবার বারান্দায় চাপা খুটখুট শব্দ হতে থাকলো। আমি স্তম্ভিত হয়ে পড়েছিলাম। একটু পরেই আমার মনে হলো ছড়ি ঠুকঠুক করে পায়চারি করছে। সাহস করে জানলায় উকি দিলাম আমি। হঠাৎ শব্দটা থেমে গেল। উকি মেরে আমি কাউকেও দেখতে পেলাম না, তবে সেই সুগন্ধটা এখনো ঘরের ভেতর ম করছে। ক্রমশ মাথাটাও যেন ঝিমঝিম করছে আমার। চোখের পাতা জড়িয়ে আসছে ঘুমে। ভোর 5টায় অ্যালার্ম বাজলো যথারীতি। আমিও মর্নিং ওয়াকে যাওয়ার জন্য তৈরি হলাম। আর কি আশ্চর্য, আমি দেখলাম কালো ছড়িটা কালকের মতোই ব্রাকেট থেকে ঝুলছে, আর ঘরে কোনো সুগন্ধও নেই। হ্যাঁ, স্বপ্ন ছাড়া আর কি। আমার মনে হলো পরপর 2 রাত্রি আমি একই স্বপ্ন দেখেছি। আসলে ছড়িটার রং কালো এবং সেই ভদ্রলোক ওইভাবে এটা ফেলে হন্তর্দন্ত হয়ে এগিয়ে গিয়ে বাসে চেপে গেলেন। তাই মনে একটা খটকা বেঁধেছিল এবং সেই খটকা থেকেই আমি এই স্বপ্নটা দেখেছি। এদিনও পার্কে সেই ভদ্রলোককে খুঁজে পেলাম না, তবে সে বেঞ্চে আমার বসবার মতন জায়গা ছিল। জনাচে আর আমার বয়সী প্রবীণ ভদ্রলোক বসেছিলেন বেঞ্চে। কালো ছড়িটা একপাশে রেখে আমি ভাবছিলাম পরপর 2 রাত্রি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। আজ রাতেও যদি সেই দুঃস্বপ্ন দেখি। অমন বিদঘুটে স্বপ্ন প্রতি রাতে দেখতে কার ভালো লাগে? তাছাড়া এভাবে কালো ছড়িটার রহস্য নিয়ে মাথা ঘামালে আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। তার চেয়ে ছড়িটা এখানে ফেলে রেখে সেই ভদ্রলোকের মতন কেটে পড়া যাক। এমনও তো হতে পারে এই কালো ছড়িটা সেই ভদ্রলোকেরও নয় এবং তিনি এর পাল্লায় পড়ে ভুতুরে স্বপ্নের চোটে নাকাল হয়ে এটা এখানে ফেলে কেটে পড়েছিলেন। আমি ছড়িটা ফেলে রেখে বেঞ্চ থেকে উঠে দাঁড়ালাম। তারপর হন্তর্দন্ত হয়ে আঁটতে শুরু করলাম। কিন্তু কপাল খারাপ, বেঞ্চের এক ভদ্রলোক ছড়িটা নিয়ে ছুটে এলেন। মশাই, আরে ও মশাই, দাঁড়ান দাঁড়ান। আপনার ছড়িটা ফেলে যাচ্ছেন যে। বেগতিক দেখে আমি জোরে জোরে মাথা নেড়ে বললাম, না না, ওটা আমার ছড়ি নয়। ভদ্রলোক যেন তেড়ে এলেন। আমার নয় মানে? আপনি ওটা হাতে নিয়ে বেঞ্চে বসলেন, আবার বলছেন এটা আপনার নয়। আপনি ভুল দেখেছেন। আমি ছড়ি হাতে বেঞ্চে বসেইনি, ছড়িটা ওখানেই রাখা ছিল। এইবার তর্ক বেঁধে গেল। ভদ্রলোক চেঁচিয়ে ডাকলেন, অবিনাশ দা! আরে ও অবিনাশ দা, এই রঞ্জন বাবু, আপনারা শিগগিরই এখানে একবার আসুন তো। আসুন আসুন। সেই বেঞ্চ থেকে 4 প্রবীণ হন্তর্দন্ত হয়ে এসে গেলেন। তারপর কথাটা শুনে সবাই এক বাক্যে বললেন, পরিতোষবাবু ঠিকই বলেছেন, আমরাও দেখেছি। আপনি ওই কালো ছড়ি হাতে নিয়ে এই বেঞ্চে এসে বসলেন, এখন বলছেন এটা আপনার নয়। এই ব্যাপারটা কি খুলে বলুন তো। সব কথা খুলে বললে হয়তো এরা আমাকে পাগল ভেবে ঠাট্টা তামাশা করবে। এই ভেবে আমি ফোঁস করে একটা শ্বাস ছেড়ে বললাম, আচ্ছা ঠিক আছে, দিন ছড়িটা দিন। বলে ছড়িটা নিয়েই আমি পার্ক থেকে বেরিয়ে এলাম। এরা 4 জন ততক্ষণে হাসাহাসি করে সত্যিই বলছেন, একেবারে পাগল, পাগল পাগল, একেবারে পাগল। আমি মনে মনে বললাম, এখনো পাগল হইনি, তবে শিগগির যে পাগল হয়ে যাব তা ঠিক। ওফ, হতচ্ছাড়া ছড়িটা।
গলিতে ঢুকেই আমি ঠিক করলাম ছড়িটা বরং থানায় জমা দিয়ে আসব। শুধু বলবো এটা আমি আজ ভোরবেলা পার্কে কুড়িয়ে পেয়েছি। বাড়ি ফিরে ব্রেকফাস্ট করে আমি ছড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম। কিন্তু থানায় গিয়ে আর এক কাণ্ড। থানার বড়বাবু ছড়িটা দেখে উত্তেজিত হয়ে হাঁক দিলেন, সমাদ্দার বাবু, এই সমাদ্দার বাবু, এই শিগগিরই আসুন, দেখে যান। আরে আসুন আসুন। একজন পুলিশ অফিসার অন্তর্দন্ত হয়ে ঘরে ঢুকলেন। বলুন স্যার। বড়বাবু বললেন, দেখুন তো, এটা আরডি বাবু সেই ছড়িটা কিনা? ওর স্ত্রী বলেছিলেন একটা কালো ছড়ি হাতানোর জন্যই ডাকাতেরা আরডি বাবুকে খুন করেছিল। ভদ্রমহিলা ছড়িটার যা ডেসক্রিপশন দিয়েছিলেন তার সাথে এটা মিলে যাচ্ছে, তাই না? সমাদ্দারবাবু ছড়িটা দেখে চমকে উঠেছিলেন। ওটা হাতে নিয়ে হাতলের নিচে রূপালী অংশটা খুঁটিয়ে দেখবার পর তিনি বললেন, হ্যাঁ স্যার, এই তো এখানে খোদাই করা আছে SK আরডি, তার মানে সুশীল কুমার আরডি। আমি ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলাম, কি বলবো ভেবে পাচ্ছি না। বড়বাবু আমার দিকে চোখ কটমট করে তাকিয়ে বললেন, দেখুন মশাই, এটা একটা সাংঘাতিক মার্ডার কেস, ছেলে খেলা নয়। সত্যি করে বলুন তো, আপনি এটা কোথায় পেয়েছেন? স্যার, আগে দেখা যাক এটার ভিতর হিরোগুলো আছে কিনা। যদি না থাকে তাহলে এই ভদ্রলোককে অ্যারেস্ট করতে হবে। বলে তিনি ছড়ির হাতলটা ঘোরাতে শুরু করলেন। আমি অবাক হয়ে দেখলাম প্যাঁচ খুলে হাতলটা আলাদা হয়ে গেল। তারপর সমাদ্দারবাবু ছড়ির মাথার দিকটা টেবিলে ঠুকতে থাকলেন। কয়েকবার ঠোকবার পর ছোট ছোট 3টে টুকরো উজ্জ্বল কি জিনিস বেরিয়ে এলো। আমি হতবাক হয়ে তাকিয়ে রইলাম। এইবার বড়বাবু বললেন, আপনি এই ছড়িটা কোথায় পেলেন বলুন তো মশাই? আমি গুম হয়ে বললাম, আজ ভোরবেলা পার্কে কুড়িয়ে পেয়েছি। কিন্তু ব্যাপারটা কি স্যার? বললাম না, মার্ডার কেস। কদিন আগে সুশীল কুমার আড্ডি নামে এক ভদ্রলোক এই ছড়ি হাতে বেড়াতে বেরিয়েছিল। তারপরে একটা গলির মোড়ে তার ডেড বডি পাওয়া যায়। স্যার, আমার মনে হচ্ছে যে কোনো কারণেই হোক খুনিরা এই ছড়িটা হাতাতে পারেনি। কারণটা এবার আসামি দুটোর মুখ থেকেই শোনা যাক। ওদের হাজত থেকে এখনই নিয়ে আসুন, ওরা একবার কি বলে শোনা যাক। সমাদ্দারবাবুর নির্দেশে 2জন কনস্টেবল হাতকড়া এবং কোমরে দড়ি বাঁধা 2টো লোককে টানতে টানতে নিয়ে এলো। একজন পেটে গাট্টা গোট্টা এবং অন্যজন রোগা। সমাদ্দারবাবু তাদের পেটে বার কতক রুলের গুঁতো মেরে বললেন, বল তো ছাড়া, এই ছড়ির জন্যই তোরা সুশীল বাবুকে মার্ডার করেছিস, তাই না? আমি কিছু করিনি, ছেড়ে দেন, আমারে ছেড়ে দেন। কিন্তু ছড়িটা হাতাতে পারিসনি কেন? পেটে লোকটা বলল, আমরা দুজনার সঙ্গে ছিলাম বটে, তবে খুনটা করেছিল বেচুলাল। স্যার, ছড়িটা সেই হাতিয়েছিল। পরদিন বেচুর কাছে গিয়ে শুনি ছড়িটা নাকি তার ঘর থেকে নিপাত্তা হয়ে গেছে। আমি বিশ্বাস করিনি, ওকে খুব শাসিয়েছিলাম। বেচো মা কালীর দিব্যি কেটে বলেছিল স্যার, রাত দুপুরে খুটখুট শব্দ শুনে সে আলো জ্বলে দেখেছিল ছড়িটা নাকি জানলা দিয়ে পালিয়ে গেল স্যার। আর ঘরে নাকি ঝাঁঝালো সেন্টের গন্ধ। আপনারা বেচোকে খুঁজে বের করুন স্যার। এইবার আমি আর চুপ করে থাকতে পারলাম না। বললাম, একটা কথা জিজ্ঞেস করি, সুশীলবাবুর মাথার চুল কি সাদা ছিল? বেটে আসামি ফোঁস করে শ্বাস ছেড়ে বললেন, আজ্ঞে স্যার। ওর পরনে কি গিলে করা আদ্দির পাঞ্জাবি ছিল? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। পরনে ধাত্তা পাড়ের ধুতি আর পায়ে পাংশু ছিল? আগে হ্যাঁ স্যার। আমি চুপ করে গেলাম। বড়বাবু বললেন, আপনি সুশীলবাবুকে চিনতেন নাকি মশাই? না, তবে এবার কি আমি যেতে পারি? হ্যাঁ, তবে নাম, ঠিকানা আর একটা স্টেটমেন্ট লিখে দিয়ে যান। সমাদ্দারবাবু, এর স্টেটমেন্ট নিন। কাপা কাপা হাতে আমি স্টেটমেন্টের তলায় নাম ঠিকানা লিখে থানা থেকে বেরিয়ে এলাম। তারপর হাঁটতে হাঁটতে একটু থেমে গিয়ে ভাবলাম, বড়বাবুকে কি বলে আসব খুনি বেচুলাল ঠিক কথাই বলেছিল তার 2 স্যাঙাতকে। কিন্তু আর কথা বাড়িয়ে লাভ নেই। পুলিশের আইনে ভূত প্রেত বলে কিছু নেই। তাছাড়া আসল ঘটনা খুলে বলতে গেলে হয়তো নিজেও এই খুনের কেসে জড়িয়ে যাব। পুলিশ ভূত প্রেতের চেয়েও সাংঘাতিক। তার চেয়ে চুপচাপ কেটে পড়াই ভালো। তবে হ্যাঁ, একটা কথা পরিষ্কার বোঝা যাচ্ছে,
সুশীলবাবুর আত্মা যেন ঠিক এইটাই চেয়েছিলেন। আমার মতন ভালো মানুষ শেষমেশ তার ছড়িটা থানায় জমা না দিয়ে পারবেন না, তাই ছড়িটা ওইভাবে বেঞ্চে আমার কাছে ফেলে রেখে সুশীলবাবুর আত্মা উধাও হয়ে গিয়েছিলেন।